কোটা আন্দোলন বাংলাদেশের আগেও হয়েছে। 2018 সালে কোটা আন্দোলন হয়েছে। এই 24-এর কোটা আন্দোলন, এই আন্দোলনটা এত দূর যাবে এটা কেউ ভাবেনি, এবং এটার কারণ হচ্ছে সেই স্বৈরাচারী শেখ হাসিনা। তার যে স্বৈরাচারী মনোভাব, সেগুলো প্রকাশের মাধ্যমে মানুষের মনে যে ক্ষোভটা ছিল, তার বহিঃপ্রকাশ মূলত এই আন্দোলনে সে হয়েছে। তো আমার মনে হয়েছে যে এই আন্দোলনে আমার অংশ নেওয়া উচিত। আমার বুঝ শক্তি হওয়ার পর থেকে আমার মনে হয় না আমি কখনো স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, বা সরকারের আমি কোনো গঠনমূলক সমালোচনা করতে পেরেছি স্টুডেন্ট অফ জার্নালিজম। তো সেই জায়গা থেকে আসলে আমি এই আন্দোলনটাতে যোগ দিই। শেষ পর্যন্ত আমি থাকতে পারিনি, কিন্তু আমি সবসময় চেয়েছি যেন এই স্বৈরাচারের পতন হয়। মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? In July 2024, Bangladesh witnessed a massive uprising sparked by widespread frustration over skyrocketing living costs and government corruption. Protests erupted across the country, with thousands of citizens demanding economic relief and political accountability. The protests intensified after brutal clashes with security forces, leading to widespread civil unrest. The government struggled to maintain control as global pressure mounted for reforms. By the end of the month, a fragile agreement was reached, with promises for economic relief and political reform, but the road to recovery remained uncertain. সে সময় আন্দোলনের সংবাদ কভার করা আমাদের জন্য খুব সহজ ছিল। তো সে সময় আমি এবং আমার সহপাঠীরা নানাভাবে আন্দোলনের সংবাদগুলো পাঠিয়েছি। ব্ল্যাকআউটের সময় যখন কোনোভাবেই নিউজ পাঠানো সম্ভব ছিল না, তখন আমরা মোবাইলের মেসেজিং এর মাধ্যমে নিউজ পাঠিয়েছি। আন্দোলনের শুরুর দিকে খুবই অল্প সংখ্যক আন্দোলনকারী ছিল। সে সময় ছিল মূলত কোটা আন্দোলন, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনে যখন আওয়ামী লীগের স্টুডেন্ট উইং আন্দোলনকারীদের উপর হামলা চালায়, সেখান থেকে মূলত আন্দোলন শুরু হয়। আস্তে ধীরে সেটি সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। এই সময় সেটি হাসিনা হটাও আন্দোলনের রূপ নেয়। Since 2008, Sheikh Hasina's regime in Bangladesh has been a story of oppression and control. Under the guise of democracy, her government silenced dissent with violence and fear. Journalists, writers, and opposition politicians vanished or were killed for speaking out. The press was muzzled and freedom of expression became a distant memory. Meanwhile, inflation soared, pushing millions to poverty, while corruption within the government spread unchecked. Rigid elections and a culture of political violence have crept into the nation, leaving the people to suffer in silence. In 2024, Bangladesh is not just a country in crisis, it's a society at mercy of dictatorship. 15 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা ঘটনা ঘটে। ছাত্রলীগ সেই আন্দোলনকারী মিছিলরত শিক্ষার্থীদের উপর হামলা করে। সে সময় শিক্ষার্থীরা বাধা দেয় তাদের। পরবর্তীতে তারাও সেই হামলা প্রতিরোধের চেষ্টা করলে ছাত্রলীগ কুলায় উঠতে পারে। পরে এই হামলার বিচারে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিসির বাসভবনের সামনে অবস্থান করে। আরেকটা ঘটনা হলো বিসির বাড়িতে ওই একই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অস্ত্রসহ হামলা। এই দুইটা ঘটনা প্রায় 3-4 ঘন্টা সেখানে অবস্থান করে বিচার চাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাতে এই হামলার বিচার করেন। কিন্তু এই ফাঁকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ
অসংখ্য গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে ডিসির বাড়ির সামনে যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ধারালো অস্ত্র সহ হামলা করে। কিন্তু মাঝখানে পুলিশ অবস্থান করছিল যাতে দুই পক্ষই সামনাসামনি না হয়। সে সময় আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ ককটেল, তারপর যে বিভিন্ন কাঁচ ভাঙা, কাঁচের বোতল এইসব নিক্ষেপ করে অনেক শিক্ষার্থী আহত হয়। আমরাও সেখানে উপস্থিত ছিলাম। এই ঘটনা চলমান চলছিল তখন ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীরা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ে তারা একত্রিত হয়ে ছাত্রলীগের উপর হামলা করে বলতে তাদের সহপাঠীদের বাঁচানোর জন্য এগিয়ে আসে। সে সময় পুলিশ অতর্কিতভাবে সকল সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া শুরু করে। সে সময় আমি সেখানে সাংবাদিকতার দায়িত্ব পালন করছিলাম। সে সময় পুলিশের ছোড়া গুলি আমার পায়ে এসে পড়ে। আমি সেখানে ভিডিও করি। পরে সেখান থেকে আমাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। After so much bloodshed, people decide to make a long march to the Prime Minister's house. Sheikh Hasina, having led the nation through bloodshed and sacrifice, now flees. The cries of the people echo loud and clear. The struggle for justice has triumphed. No longer they will bow to oppression. As she departs, the nation rises. A new chapter begins, filled with joy, with hope, with freedom. Victory belongs to the people, and they have claimed what was always theirs. The aftermath of the July mass uprising in Bangladesh was marked by both positive and negative outcomes. The downfall of Sheikh Hasina's government and her departure ended an era of authoritarian rule, but it also led to increased instability. The military's presence, though initially seen as stabilizing force, sparked concerns over democratic erosion. Alongside the economic decline, the country saw a rise in crimes, including looting, violence, and organized criminal activity as law and order broke down in some regions. Despite this, the uprising ignited a renewed political awareness among citizens who demanded justice, accountability, and democratic reforms for a more hopeful future.